হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ আমরা করব 33 নাম্বার প্র্যাকটিস সেট। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেটগুলো চলছিল তার আজ আমাদের হবে 33 নাম্বার প্র্যাকটিস সেট। কয়েকদিন লাস্ট ক্লাস অফ ছিল। আজ হচ্ছে 13ই জুলাই, আমাদের লাস্ট 2-3 দিন ক্লাস অফ ছিল, কারণ আমার প্রায় 3-4 দিন থেকে শরীর খারাপ। আজকেও ক্লাসটা করাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে কথা বলতে। বেশি ডিটেলসে বলবো না, শুধুমাত্র প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ড করে সময় দেব, তারপর তোমরা নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করবে এবং আমি তোমাদের উত্তরটা বলে দেবো, এবং তোমরা নিজেরা মিলিয়ে নাও যে তোমরা ঠিক উত্তরটা জানতে কি জানতে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু তোমাদের সমস্যা হবে, জিকেগুলো সমস্যা হবে না আশা করছি। প্রথম প্রশ্ন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই রয়েছে। 4 জুন 2025 এ কোন ক্রিকেট খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করা হয়েছে? আইসিসি এর হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করা হয়েছে কাকে? খুবই স্বনামধন্য, যেগুলো মানে আন্তর্জাতিক লেভেলের খুব ভালো খেলোয়াড়, সচিন টেন্ডুলকার, সেই ধরনের খেলোয়াড়দেরকে হল অফ ফেমে তারা স্থান পেয়ে থাকেন। তো রিসেন্টলি 2025 সালে হল অফ ফেমে স্থান পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে, মহেন্দ্র সিং ধোনি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে যাব, তার আগে প্রত্যেক দিন যেমন বলি, ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, শেয়ার করে দাও, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এই যে সমস্ত পিডিএফগুলো সংগ্রহ করার জন্য আমাদের পেড ব্যাচে যদি জয়েন হতে চাও, তাহলে আমাদের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সমস্ত ডিটেলস আমি সেখানে বলে দেব। ঠিক আছে, এখানে আর বেশি ডিটেলস আজ বলার আর সামর্থ্য নেই, তো সেখানে বলে দেব, তোমরা যোগাযোগ করে নিও। 2 নম্বর, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে? 2025 সালে হবে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, তার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। রিসেন্টলি কাকে নিয়োগ করা হয়েছে? ভারতীয় বলিউড বা হিন্দি ছবির অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। অপশন বি, কঙ্গনা রানাউত ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্নে যাব। বিশ্ব লিঙ্গ বৈষম্য সূচি 2025 এ ভারতের র্যাঙ্ক কত? বা গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। কোথাও হয়তো এটা তোমরা লেখা দেখতে পাবে, কোথাও হয়তো বাংলাতে দিয়ে দেবে বিশ্ব লিঙ্গ বৈষম্য সূচি 2025, অর্থাৎ ছেলেদের এবং মেয়েদের মধ্যে যে ফারাক, মানে যে সামাজিক যে তফাৎ, সেটাকেই বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য সূচি। সেখানে ভারতের র্যাঙ্ক খুবই খারাপ, একেবারে শেষের দিকে 131। ঠিক আছে, 131, অর্থাৎ ছেলেদের তুলনায় ভারতে মেয়েদেরকে মানে অনেক, সেই জন্যই ভারতের র্যাঙ্কটা অনেকটাই পিছিয়ে পেছনের দিকে। যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি স্টার মার্ক করে দেবো। ঠিক আছে, এটা যেমন খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল, 1 নাম্বার প্রশ্নটাও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল। 4 নাম্বার প্রশ্ন, আচ্ছা একটু ডিটেলস আমি বলে দিচ্ছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রত্যেক বছর এই যে লিঙ্গ বৈষম্য সূচি বা জেন্ডার গ্যাপ ইন্ডেক্সটা প্রকাশিত হয়, 148টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 131, মানে একেবারে শেষের দিকে। প্রথম 3টি দেশ হলো আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে। আমি যেমনটা তোমাদের বলেছি যে এই সব দেশগুলোই, যেমন আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই সব দেশগুলোই কিন্তু প্রথম 1 থেকে 3-এর মধ্যে থাকে। 4 নাম্বার, ভারত মঙ্গোলিয়া সংযুক্ত সৈন্য অভ্যাস এর 17তম সংস্করণ নমেডিক এলিফ্যান্ট 2025 কোথায় আয়োজিত হলো? নাম হচ্ছে কি, এক্সারসাইজের নাম হচ্ছে নমেডিক এলিফ্যান্ট 2025 কোথায় আয়োজিত হলো? কারেক্ট আনসার হবে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি, অনেক সময় পরীক্ষায় আসে, উলান বাটোর মঙ্গোলিয়ার রাজধানী। তো এখানেই এই যে সৈন্য অভ্যাস সেটা আয়োজিত হয়েছে। 5 নাম্বার প্রশ্নটা দেখব,
কোন রাজ্য সরকার 2025 থেকে 2035 সালকে জলবিদ্যুৎ দশক হিসেবে ঘোষণা করেছে? কোন রাজ্য সরকার 2025 থেকে 2035 সালকে জলবিদ্যুৎ দশক হিসেবে ঘোষণা করেছে? কোন রাজ্য সরকার 2025 থেকে 2035 সালকে জলবিদ্যুৎ দশক হিসেবে ঘোষণা করেছে? কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ এই যে দশক 25 থেকে 35 এই সময়টাকে জলবিদ্যুৎ দশক হিসেবে ঘোষণা করেছে। 6 নাম্বার হচ্ছে সম্প্রতি কোথায় ভারতের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্ক তৈরি করা হয়েছে? কোথায় ভারতের প্রথম ই ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্ক তৈরি করা হয়েছে? ই ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্কটা কোথায় তৈরি করা হচ্ছে? ই ওয়েস্ট রিসাইক্লিং মানে ইলেকট্রিক ই ওয়েস্ট বলতে ইলেকট্রিক ওয়েস্ট, ইলেকট্রিক্যাল জিনিস, যেমন আমাদের চার্জার একটা খারাপ হয়ে গেল, মোবাইলের চার্জার, সেটা আমরা ফেলে দিচ্ছি, তো সেই সবগুলো হচ্ছে ই ওয়েস্ট। ঠিক আছে, এর রিসাইক্লিং ইকো পার্ক ভারতের প্রথম করা হয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে, ভারতের রাজধানী নিউ দিল্লিতে। 7 নাম্বার প্রশ্নটা দেখব, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোথায় দেশের বৃহত্তম গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল এর উদ্বোধন করেছেন? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে মানেসর, হরিয়ানা। হরিয়ানার মানেসরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মাল্টি মডেল কার্গো টার্মিনাল উদ্বোধন করেছেন। 8 নাম্বার দেখব আমরা, গ্লোবাল লাইভলিহুড ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে ভালো বসবাসযোগ্য শহরের নাম কি? অর্থাৎ সবচেয়ে সর্বোত্তম, এটা হতো ভাষাটা যদি করা হতো সর্বোত্তম বসবাসযোগ্য শহরের নাম কি? তো এখানে হয়ে যাবে কোপেনহেগেন। কোপেনহেগেন মানে হচ্ছে ডেনমার্কের রাজধানী। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। এই কোপেনহেগেন হচ্ছে বিশ্বের সবচেয়ে সর্বোত্তম বসবাসযোগ্য শহর। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা যাব, কি আছে দেখি। এই লিস্টে যদি ভারতের নাম দেখা হয় তো ভারতের যে শহরগুলো সেগুলো একেবারে লাস্টের দিকে থাকবে, মানে ভারতের শহরগুলো অনেক ঘিঞ্জি পরিবেশ। ঠিক আছে, সেই জন্য লিস্টে পাওয়া যাবে না ভারতের শহরগুলোকে। 9, সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস III দ্বারা সম্মানিত করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক দেশের সর্বোচ্চ সম্মান, এই যে সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার ম্যাকারিওস III, এটা দ্বারা সম্মানিত করেছে। তো সেই দেশটার নাম হচ্ছে সাইপ্রাস, অপশন এ সাইপ্রাস। 10 নাম্বার প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ ভারতের কত্থক নৃত্যের ড্যাশ কালকা বিন্দাদিন ঘরানার একজন বিখ্যাত নৃত্যক ছিলেন। আমরা জানি এই যে বিরজু মহারাজ, তিনি একজন বিখ্যাত কত্থক ডান্সার। তো তিনি যে কালকা বিন্দাবিন ঘরানার ছিলেন, কত্থকের মধ্যেও বিভিন্ন চারটে উল্লেখযোগ্য ঘরানা আছে। সেই ঘরানার মধ্যে কালকা বিন্দাবিন একটা ঘরানা। এই ঘরানার এটা কোন জায়গার ঘরানা বলতে হবে, এই ঘরানার এটা কোন জায়গার ঘরানা? ঠিক আছে, মানে এটা কোথায় প্রচলিত? এটা লখনৌ ঘরানা। যে চারটে ঘরানা রয়েছে সেই ঘরানার মধ্যে একটি হচ্ছে লখনৌ ঘরানা, আর এই লখনৌ ঘরানাকেই বলা হয় কালকা বিন্দাবিন। ঠিক আছে, তো বিরজা মহারাজ ছিল লখনৌ ঘরানার। যেমন লখনৌ ঘরানা, গোয়ালিয়র ঘরানা, এগুলো এক একটা করে ঘরানা। 11, নিম্নের কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা ছিলেন? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমি কমেন্টে বলার জন্য বলছি। এই প্রশ্নটার উত্তরই তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। ঠিক আছে, কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দেবে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এই প্রশ্নের উত্তরটা একটু সবাই কমেন্ট করে। বেশি বেশি কমেন্ট হলে কি হবে, আমাদের একটু সুবিধা হয়, একটু আর শেয়ার হলে ভিউজটা একটু বাড়ে, আর যত ভিউজ বাড়বে মোটিভেশন পাই, আর তোমাদের জন্য নতুন নতুন ভালো ক্লাস নিয়ে আসার জন্য মোটিভেশন পাই।
12 নম্বর, প্ল্যানিং কমিশন এর পরিবর্তে 2015 সালে ভারতে কোন সংস্থা তৈরি করা হয়েছে? প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন তৈরি হয়েছিল 1950 সালে। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসছে 2014 সালে। তো সেই তখনই প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে 2015 সালের 1 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করছেন নীতি আয়োগ। কি করছেন? নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে। 13, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় কতগুলি মহিলা আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? মানে ব্যাপার হচ্ছে 2023 সালে একটা বিল পাস হয়েছে, যে বিলে বলা হচ্ছে যে লোকসভায়, কেন্দ্রীয় লোকসভা এবং রাজ্যের বিধানসভায় নির্দিষ্ট পরিমাণ মহিলাকে কিন্তু আসন দিতেই হবে। সেটা হচ্ছে 1/3। টোটাল 100 সিট থাকলে 33টা সিট মহিলাকে দিতে হবে, এটা বলা হয়েছে লোকসভা এবং বিধানসভায়। ঠিক আছে। 14 নম্বর, ভারতীয় সংবিধানের অংশ 4 ক। তো এই সব জিনিসগুলোর জন্য এই যে এতগুলো 100টার মধ্যে 33টা মহিলাকে দিতে হবে মানে তারা তাও কিন্তু নিজেরা 33টা নিজেরা অর্জন করতে পারবে না। মহিলারা, তাদেরকে জোর করে সিটগুলো দেওয়া হচ্ছে বলে 33টা আসন পাচ্ছে। এই জন্যই কিন্তু এইসব কারণ এবং বহু কারণ আছে, কর্মক্ষেত্রের কারণ, সামাজিক বহু জায়গায় কারণ, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, এই সব কারণেই ভারত কিন্তু একেবারে র্যাঙ্কিং, যে লিঙ্গ বৈষম্য সূচিতে ভারতের র্যাঙ্ক 131, এত পেছনে। ঠিক আছে। তো এই প্রশ্নটা কি বলছে? ভারতীয় সংবিধানের অংশ 4 ক বা পার্ট 4A অনুযায়ী প্রতিটি অভিভাবকের জন্য এটি একটি মৌলিক কর্তব্য যে তিনি তার ড্যাশ বছর বয়সী সন্তানের শিক্ষার সুযোগ নিশ্চিত করবেন। প্রত্যেকটা অভিভাবক এর কি কর্তব্য? আমি যেমন একটা অভিভাবক, আমার কর্তব্য হচ্ছে আমার ছেলে মেয়েকে আমার শিক্ষা দিতে হবে। 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত তাকে শিক্ষা দিতে হবে, এটা আমার কর্তব্য। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা মৌলিক কর্তব্য। 15, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই ধরনের কিছু ট্রফি, কিছু কাপ মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় আসবে। তো রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত, এটা আগেও করিয়েছি হকি। লাস্টে কমেন্ট করবে কার কতগুলো ঠিক হচ্ছে। ঠিক আছে। চলো, কোন ভারতীয় রাজ্যে বনালু উৎসব পালিত হয়? বনালু উৎসব, এই প্রশ্নটাও আমি আগে করিয়েছি। বনালু উৎসব কোথায় পালিত হয়? বনালু উৎসবটা হচ্ছে তেলেঙ্গানাতে পালিত হয় বনালু উৎসব। 17 নম্বর, কত সালে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়? অমৃতসর সন্ধি, পাঞ্জাবের অমৃতসরে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, যেটাকে বলা হচ্ছে অমৃতসর সন্ধি। সেটা 1809 সালে। অপশন ডি, 1809 সালে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কে নাসিক প্রশস্তি রচনা করেছেন? নাসিক প্রশস্তি কে রচনা করেছেন? নাসিক প্রশস্তি কে রচনা করেছেন? নাসিক প্রশস্তি কে রচনা করেছেন? গৌতমী বালেশ্বরী। ঠিক আছে, নাসিক প্রশস্তি রচনা করেছিলেন। নাসিক প্রশস্তি, যেখানে আমরা সাতবাহন বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। 19 নম্বর, শব্দের তীব্রতা কোন একক দ্বারা পরিমাপ করা হয়? তো একেবারে সহজ প্রশ্ন। শব্দের তীব্রতা কোন একক দ্বারা পরিমাপ করা হয়? ডেসিবেল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 20 নম্বর প্রশ্ন, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন তখন কতটি উপাদান পরিচিত ছিল? মেন্ডেলিভ যখন পর্যায় সারণীর, আধুনিক পর্যায় সারণীর জন্য কাজটা শুরু করছেন তখন কতগুলো পরিচিত ছিল? তখন উপাদান পরিচিত ছিল 63টি পরিচিত ছিল। ঠিক আছে। 21, কতগুলি দেশের সঙ্গে ভারতের সামুদ্রিক সীমানা রয়েছে? এই প্রশ্নটা একটু এখানে অপশনগুলোর মধ্যে ভুল হতে পারে। সামুদ্রিক সীমানা যেমন রয়েছে, এক হচ্ছে শ্রীলঙ্কা, 2 হচ্ছে মালদ্বীপ,
তো দুই যেহেতু অপশান আছে আমি এখানে 2 করলাম। তোমাদের যদি কোনো ভুল মনে হয় তো কমেন্টে বলবে যে স্যার 2 নয় 3টা হবে, তারপর আমি সেটা দেখে তোমাদের কনফার্ম করে দেব নেক্সট ক্লাসে। 22, ভারতের নিচের কোন 5 বছরের পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপন করা হয়েছিল? ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। তো যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1951 থেকে 1956 সাল, এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটাকে বলা হচ্ছে হ্যারল্ড ডমার মডেল, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারতে 5টি আইআইটি স্থাপন করা হবে। 23 নম্বর, কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? একটা সেটের মধ্যেই আমরা 2টো চুক্তি থেকে প্রশ্ন দেখলাম। এক হচ্ছে অমৃতসর সন্ধি 1809, আরেকটা দেখছি গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে চুক্তি হচ্ছে 1931 সালে। ঠিক আছে, অপশন ডি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বিজয়নগর যে রাজ্য ছিল, এটা বিজয়নগর রাজ্যটা কর্ণাটকে ছিল। প্রশ্ন থাকে যে বিজয়নগর রাজ্যের ধ্বংসের কারণ কি? তালিকটার যুদ্ধ। তো বিজয়নগরের যে রাজধানী, তাদের রাজধানী ছিল হাম্পি। প্রশ্ন থাকে যে কোথায় বিজয়নগরের ধ্বংসাবশেষ পাওয়া যায়? তো হাম্পিতে পাওয়া যায়। ঠিক আছে। 25, নন্দ বংশের প্রথম রাজা কে ছিল? অর্থাৎ নন্দ বংশ কে প্রতিষ্ঠা করছে? নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ, আর নন্দ বংশ প্রতিষ্ঠা করেছেন মহাপদ্মানন্দ। তাহলে অপশন বি মহাপদ্মানন্দ ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টা প্রশ্ন আজকের শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক এবং শেয়ার করুন। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও। থ্যাংক ইউ।